জনাব শামসুজ্জামান দুদু, আপনি বলছিলেন যে এনসিপি বিভিন্নভাবে সরকারের আনুকূল্য গ্রহণ করছে, কিন্তু বলা হয়ে থাকে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সব রাজনৈতিক দলই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কম বেশি সুবিধা আদায় করে নিয়েছে। তারেক রহমান সহ অসংখ্য নেতাকর্মীর নামে করা হাজার হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে। অনেকে দেশে ফিরে বিএনপির অনেক নেতা রাজনীতি করছে। সুবিধাজনক অবস্থানের থেকেও কেন সরকারের বিরুদ্ধে এত অভিযোগ? আপনি একটা জায়গায় একটু ভুল হয়ে গেল বলে আমার কাছে মনে হচ্ছে। সরকারের কাছে কোনো আনুকূল্য বিএনপি নেয় নাই, একেবারে একটা শস্য দানার মতো নেয় নাই। সরকার কোনো রকম অডিয়েন্স দাঁড়ি করে মামলা প্রত্যাহার করেছে এই ধরনের একটা নজির বোধ আপনি দেখাতে পারবেন না। আমি দেখি নাই কোনো পত্র পত্রিকা মিডিয়াতে। যা কিছু হয়েছে সরকারের বাইরে কোর্টের মাধ্যমে কোনো মামলা প্রত্যাহার অথবা মামলা শেষ হওয়া অথবা বিদেশ থেকে যারা বাংলাদেশে ফিরতে পেরেছে, এটি একটি পরিবর্তনের ধারার একটি অংশ। সরকারে আনুকূল্য এটা বলা ঠিক হবে না। সরকার যদি কাউকে আসতে দেবে না তাহলে সে হাসিনা। সরকার কোর্টকে নিয়ন্ত্রণ করে, সে হাসিনা। কাউকে জোর করে জেলখানায় ভরে শাসনামলে আমরা যেমনটি দেখেছি। সেই জন্যে আনুকূল্য শব্দটা বিতর্ক সৃষ্টি করবে আমার বিবেচনায় এটা না। এখনো বেগম জিয়ার মামলা আছে, তারেক রহমানের মামলা আছে। 60 লক্ষ মামলা যদি আমি ধরেও নিই যে আপনার 10,000 মামলা কোর্ট মারফত গেছে, তো 60 লক্ষ 10,000 মামলা তো সেই সাগরের এক মগ পানি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে মামলাটা অর্ডিন্যান্স বলে এটা প্রত্যাহার হয়নি, এটা নিয়েও বিতর্ক হয়েছে, কোর্টের মাধ্যমেই হয়েছে। তার সাজা যেটা হয়েছিল সেটাও কোর্টের মাধ্যম থেকে সেই সাজাটা বাতিল হয়েছে। তো এই বিষয়গুলো হচ্ছে একটা ধন্যবাদ দেওয়ার বিষয় যে এই সরকার কোর্টকে প্রভাবিত করছে না। এটা আমি ধরে নিতে পারি এই জন্যে যে এখন যিনি চিফ জাস্টিস আছেন, আমি বলবো তিনি অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত দায়িত্বশীল একজন এই জাতীয় মানুষ এখন বিচার অঙ্গনে আছে। উনি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, একটা আলাদা সচিবালয় করতে চাইছেন। আমি যেভাবে বলি আগামী দিনে যদি বিএনপি ক্ষমতাও আসে তাহলে আপনার কিছু জিনিসের প্রতিষ্ঠানকে আপনার যে ধ্বংস করে গেছে গত সরকার, বিচার বিভাগ ধ্বংস করে গেছে, নির্বাচনী ব্যবস্থা একেবারে ধ্বংস, কিছু ব্যবস্থা আপনাকে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আপনাকে আমি বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার যে অহংকারটা, আমি যদি আজকের থেকে কিছু না করে আমি না খেয়েও মরে যেতাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক ছাত্র, এটা একটা আলাদা মর্যাদায় এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের যত গণতান্ত্রিক আন্দোলন তার সূচনাগার বলা হয়, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গত সরকার যে মর্যাদা হানিকর যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলো না নিলেও পারত। সরকার সমর্থক জানা বুঝা পড়াশোনা করার লোক ছিল না, এটা আমার কাছে মনে হয় না। তাদেরকেও বাদ দিয়ে একটা থার্ড ক্লাস পাওয়া একটা তার ছাত্রলীগের ছেলেকেও সেখানে শিক্ষক নিয়োগ করছে, এটা দরকার ছিল না। এই বিশ্ববিদ্যালয়কে আবার পরিশুদ্ধ কথা এই কারণে, এটা ভাষা আন্দোলন হয়েছে, 66 গণ আন্দোলন এখান থেকে হয়েছে, 69 গণঅভ্যুত্থান এখান থেকে হয়েছে, মুক্তিযুদ্ধটা শুরু হয়েছে ঢাকা। কোনো জায়গায় পতাকা ওড়ার আগে আনুষ্ঠানিক পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার এক ধরনের ধ্বংসস্তূপ করা হয়েছে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটাকেই ধ্বংস, সারা ঢাকা বিশ্ববিদ্যালয় বলবো না, সব কিছু দখল করা হয়েছিল। তো সেই জায়গা থেকে এইসব প্রতিষ্ঠানগুলোকে আপনাকে এই সরকার, আমি বলবো এখনো পর্যন্ত যে জায়গাটা এনে দাঁড় করাইছে, এই পুনর্জীবনের ক্ষেত্রে এর একটা ভালো ভূমিকা আছে। আর আপনি একটা কথা বলছিলেন প্রশ্ন আকারে, যেটা আমি দ্বিমত পোষণ করছি। এই সরকারের উপর থেকে কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত তার সমর্থন প্রত্যাহার করে নাই। তাহলে কি এই যে অভিযোগগুলো আমরা শুনছি সরকারের বিরুদ্ধে, সরকারকে চাপে রাখার কৌশল? সরকারের কৌশল না, এটা চাপে রাখা না। বিভিন্ন রাজনৈতিক দল আছে না, বিএনপি আছে, জামাত আছে, অন্যান্য রাজনৈতিক দল স্ব কর্মসূচি আছে। তারা যখন মনে করে, তো দাবিটা তো সরকারের কাছেই করবে। শেখ হাসিনা সরকার যদি এটা আমলে নিত, গুরুত্বে নিত, একটা ভালো ইলেকশন করতে হবে। যেমন এখন আমরা বলছি যে যত স্বল্প সময়ের মধ্যে যত দ্রুত সংস্কার সম্পূর্ণ করে, প্রয়োজনীয় সংস্কারের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল না, কিন্তু বিএনপি সহ। কিন্তু
এই একটা ধারণা দেওয়ার চেষ্টা আছে। এমনকি প্রধান উপদেষ্টা বলছে স্বল্প বা বেশি সংস্কার হলে একটু বেশি দেরি হবে, স্বল্প হলে তাড়াতাড়ি। সংস্কার তো একটা বহমান প্রক্রিয়া।